কেন মেনে নিত না? এই যে দেখুন, আমি আপনার সামনে বসে আছি। হালকা হাসলো আহাদ। রিধি উল্টো প্রশ্ন করলো। হাসছেন কেন বলুন না। আহাদ তার স্বভাব ছিল ভঙ্গিমাতে হাতের উচ্চপির দ্বারা নাকটা খসে নিয়ে বলল, আমি তোমাকে পেয়েছি কারণ আমি চেয়েছি। তোমার আব্বু বাধ্য হয়ে রাজি হয়েছে, আর তাকে বাধ্য আমি করেছি। মানে? আহাদ এবার আরেকটু ঝুঁকে বসলো রিধির দিকে, চোখে চোখ রেখে বলল, সেদিন যদি আমি কিছু বলতাম তাহলে তোমার আব্বু আদনানের সাথে বিয়ে ভেঙে দিত, ঠিকই সাথে তোমাকেও হয়তো গ্রামে নিয়ে যেত। তাই আমি ইচ্ছে করেই এই বিয়ে হতে দিয়েছি, কারণ বিয়ের দিন বর পাল্টে গেলেও তোমার আব্বুর কিছু করার থাকবে না। সম্মানের প্রতি বড্ড লোভ তোমার আব্বুর। ও অন্তত সেদিক বিবেচনা করে যে রাজি হবে তা শতভাগ নিশ্চিত ছিলাম। একটু বিরতির পর নিচু গলায় যোগ করলো, তবুও যদি রাজি না হতো তাহলে অন্য ব্যবস্থা করতাম। আহাদের কথায় আর চোখের দুষ্ট ঝিলিক দেখে রিধি শিকুচকে ছোট উল্টে তাকিয়ে রইল। ও সেই বাচ্চামি দেখে আহাদও হেসে ফেল। তর্জনী আঙ্গুল দিয়ে আহত করে তার নাকে চোক্কা দিয়ে বলল, আর কিছু জানার আছে রিদি রানী? রিধি ওপর নিচ মাথা ঝাঁকালো। আহাদ জিজ্ঞেস করল, আবার কি বলে ফেলেন? রিধি নিচু গলায় মিনমিনিয়ে বলল, আমি যে আপনার অনুমতি ছাড়াই লাল শাড়ি পরেছি, আপনি কিছু বললেন না? আপনি কিছু বললেন না যে? আহাদ ঠোঁটের কোণে ধীরে হাসি টেনে আনলো, ধীরে ঝুঁকে পড়লো খুব কাছে, এত কাছে যে তার নিঃশ্বাস ও অনুভূতি হচ্ছে রিধির গালে। ইসিসি বলল, কারণ আমি জানি আপনি আমার জন্যই পড়েছেন। রিধির চোখ জোড়া ছলছল করে উঠল। কোনো উত্তর বের হলো না মুখ থেকে। আহাদ এবার প্লেট হাতে নিয়ে বলল, হয়েছে, এখন আর প্রশ্ন না। আজকে অনেক বেশি প্রশ্ন করেছেন, এবার চুপচাপ খেয়ে নিন। রিধিও আর কোনো কথা না বলে চুপচাপ খেয়ে নিল। খাওয়া শেষে আহাদ বৃদ্ধাঙ্গুলি দিয়ে তার ঠোঁটের কোণে লেগে থাকা দানাগুলো মুছে নিল। পানির গ্লাস এগিয়ে দিয়ে কোমল গলায় বলল, রিধি, আমি এগুলো রেখে আসছি, তুমি ততক্ষণে ফ্রেশ হয়ে নিও, কেমন? শুধু মাথা নেড়ে সম্মতি দিল। আহাত রুম থেকে বের হওয়া মাত্র তার বুক আবারও তীব্র ধুকপুক শুরু করে দিল। আয়নার সামনে গিয়ে সে কিছু গয়না খুলে নিজেকে হালকা করলো। অতঃপর ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। হঠাৎই আবার পায়ের শব্দ হলো। রিধি বুঝতে পারলো আহাদ এসেছে। তার বুকটা কেমন করে উঠল। সে সময় তো খিদের অজুহাত দিয়েছে, এবার কি করবে? চারিদিকে তাকে কোনো উপায় না পেয়ে দ্রুত পাশের আলমারির দরজা খুলে ভেতরে কাপড় একপাশে ঠেলে নিজেকে নিয়ে গুটিয়ে বসে পড়লো। আহাত রুমে ঢুকতেই তার প্রিয়সীকে খুঁজে পেল না। শিকুচকে গেল তৎক্ষণাৎ, গলার স্বর খানিকটা উঁচু করে ডাকলো, রিদি, রিদি। তবে কোনো আওয়াজ এলো না। রিধি নিজের নিঃশ্বাসটা অবধি রোধ করে রেখেছে। আহাত রিধিকে না পেয়ে রুম থেকে বেরিয়ে গেল। ভাবলো আহিয়ার কাছে গেছে হয়তো, কিন্তু রুম থেকে বের হতেই সামনে পড়লো আদনান। দুই ভাই আবারও মুখোমুখি হলো। আদনানকে দেখে আহাদের চোখের দৃষ্টি মুহূর্তে কঠিন হয়ে গেল। আদনান বেশি চান করে নিজেকে সামলানোর চেষ্টা করলো। ছোট করে মৃদু হাসি রেখে গলা ভারী করে বলল, এত রাতে শখের বউ রেখে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছিস, ভাবার বিষয়। আহাদও কৃত্রিম হাসি টেনে বলল, ভাবাভাবি কিছু নাই, শখের বউ লুকোচুরি খেলছে আমার সাথে, ওকেই খুঁজছি। বলেই আদনানের কাঁধ ঘেঁষে সোজা আহিয়ার রুমের দিকে চলে গেল। আদনান তার চলে যাওয়ার পিঠের দিকে তাকিয়ে পরাজয় দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মাথা নাড়িয়ে বিড়বিড় করে বলল, আহি ঠিকই বলেছে, দুইটাই আতপাগল। এদিকে আহাদের সারা শব্দ না পেয়ে রীতি ধীরে ধীরে আলমারি থেকে বেরিয়ে আসে। বিছানার কোণে বসে পা দুটো তুলে পেছনে দিকে হেরে বসলো। ক্লান্ত দেহ বিছানা পেয়ে চোখের পাতা ভারী হয়ে এলো। কিছুক্ষণ পর আহাদ রিদিকে সারা বাড়ি খুঁজে না পেয়ে আবার রুমে ফিরে এলো। আর এসে দেখে রিদি বিছানায় আছোয়া হয়ে অবস্থায়, চোখ বন্ধ করে নিঃশ্বাস ভারী বোঝা যাচ্ছে। আর এসে দেখে রিধি বিছানায় আছোয়া অবস্থায়, চোখ বন্ধ, নিঃশ্বাস ভারী বোঝা যাচ্ছে, ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে। আহাদ ধীরে এগিয়ে যায় কাছে, নিঃশব্দে পাশে বসে। কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে সেই ঘুমন্ত কোমল মুখটার দিকে, এক হাত মাথার পাশে, চোখ বন্ধ, ঠোঁট একটু ফাঁক, প্রতিটি নিঃশ্বাস প্রতিটি নড়াচড়া সব তার
মনে আগুন ধরাচ্ছে। হঠাৎ রীতি একটু কেঁপে উঠল, হয়তো ঠান্ডা লাগছে রীতির। হাত শিকুচকে তাকালো এসির দিকে। এসি দ্রুত তাপমাত্রা বাড়িয়ে দিল, অতঃপর তার মাথার নিচের বালিশটা ঠিক করে দিয়ে মাথার মুখের উপরে চুলগুলো সরিয়ে দিল আলতো গতে। তখনই রাতের শেষ প্রহর চলছে, চাঁদের আলো ঢুকছে পর্দার ফাঁক দিয়ে। আরও কিছুক্ষণ প্রেয়সীকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। তার ভেতরে তখন হাজারো ঝড়, হৃদয় অনিয়ন্ত্রিত দহন, মাথা চাড়া দিয়ে উঠল অবাধ্য অনুভূতির দল। কোনো রকম নিজেকে সামনে চলে গেল বারান্দার দিকে। রাতের মৃদু হাওয়া এসে ছুঁয়ে গেল তার এলোমেলো ধূসর চুলগুলো। একটা সিগারেট জ্বালিয়ে নিয়ে ছোট্ট ছোট্ট নিঃশ্বাসে টানতে লাগলো, যেন এই মুহূর্তে তার ভেতরে অজানা দহনটাকে নেভানোর ক্ষুদ্র চেষ্টা করছে। মাঝে মাঝে ঘাড় ঘুরিয়ে তাকা বিছানায় ঘুমিয়ে থাকা তার প্রেয়সীর দিকে। আবার অজান্তে ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে, কারণ এখন তার পৃথিবী এই মেয়ে চাই। মীর হাউসে সকাল থেকে হালকা খুশির আমেজ লেগে আছে আহাত আর রীতিকে ঘিরে। আজকে রীতির পরিবার সবাই এই বাড়িতে আসবে রীতিকে নিয়ে যেতে, আর তা ছাড়া নতুন বউ দেখতেও তো অনেকের আসার কথা। সব মিলিয়ে বাড়ির প্রতিটি কোণেই যেন ব্যস্ততার ছোঁয়া। আর এরই মধ্যে সেই সকাল থেকে তানভীর আহিয়ার পিছু পিছু ঘুরছে, মাঝে মাঝে এটা সেটা বলে খোঁজাচ্ছে, তবে আহিয়া তাকে বিন্দু পরিমাণ পাত্তা দিচ্ছে না। সে এবার বিরক্ত হয়ে সোজা নিচেই চলে এলো। তানভীরও তার পিছু পিছু যেতে যেতে আহিয়াকে উদ্দেশ্য করে গিয়ে উঠল, এই যে বিয়ান সাপ, ভাব নিয়েন না, একটা মাত্র বিয়ায় আপনার দেখাও দেখেন না। ঠিক শেষ সিঁড়িতে পা রাখতেই পেছন থেকে কারো শক্তপোক্ত একটা হাত পড়লো তার কাছে। সে চমকে ঘুরে দেখে আদনান আরেক ধাপ সিঁড়ির উপরে দাঁড়িয়ে আছে। তানভীরের দিকে তাকে জোরপূর্বক একটা হাসি ফুটিয়ে বলল, বেআই না দেখলে কি হবে, তোমার বেআই তো আছে। চলো ঝাঁকানাকা ব্রেকফাস্ট করব, খুব খেয়াল রাখবো তোমার। তার কথা শুনে তানভীরের মুখের হাসিটা মিলিয়ে গেল। আনিকা আর রাইসা তখন টেবিলে বসে নাস্তা করছিল। তানভীরের সেই চুপসে যাওয়া বেলুনের মতন চেহারা দেখে মুখ চেপে হেসে উঠল। আদনান এক প্রকার জোর করেই তাকে এনে নিজের পাশে চেয়ারে বসালো। তানভীরের আরেক পাশে রাইসা বসা। সে একটু কাত হয়ে রাইসার কানে ঝুঁকে ফিসফিস করলো, রাইসা, জোর বাচ্চা বেঁচে গিয়েছিস, ভালোই হয়েছে। তোর দুলাভাই এই ধলার ডাক্তার হয় নাই। না হাসে না কাঁদে, মনে হচ্ছে ওর মাথায় কেউ বন্দুক ঠেকিয়ে রেখেছে। সারাক্ষণ মিলিটারিদের মতো গম্ভীর হয়ে থাকে। রাইসাও ফিসফিস করে বলল, চুপ থাক, তা না হলে বন্দুক ঘুরে তোর কপালে এসে ঠেকতে পারে। আহাদ রাজাই বেস্ট। এক বান্দর আরেক বান্দরের সুনাম তো গাইবেই। রাইসার কথাটা কটাক্ষ করে বলেও সে সব গায়ে মাখল না তানভীর, বরং আরও সোজা করে ভাব নিয়ে বসল, যেন রাইসা তাদের খুব প্রশংসা করেছে। রাইসা এটা দেখে হালকা বিরক্ত হলো। রাইসা বোনের জন্য আদনানকে পছন্দ হয়েছিল, কারণ আদনান ডাক্তার, আবার দেখতেও সুন্দর। কিন্তু তার মন খারাপ হলো আহাদের সাথে রিধির বিয়ে হওয়াতে। তবে কি আর করার, তারা একে অপরকে ভালোবাসে। ঠিক তখনই সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নেমে এলো রিধি। লাল শাড়ির পাড়ে হালকা রূপলি কাজ, মুখে এক চুলতে হাসি আর মায়াবী ক্লান্তি। পাশে আদিবা। সকাল থেকে আদিবা রিধির সাথেই আছে, কারণ আহাদ বেরোনোর সময় কড়াভাবে তাকে আদেশ করে গেছে সে না আসা পর্যন্ত যেন রিধির সাথেই থাকে। এক সেকেন্ডের জন্য যেন না সরে। আহাদের আজকে বাধ্য হয়ে বের হতে হয়েছে। আজকে সংসদে তার শপথ পাঠ হবে, তার আরও একটা নতুন যাত্রা শুরু। আজকে দুপুর 2টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসনে তার নাম ঘোষণা করা হবে। তাই তার বাবার সাথে বেরিয়ে গিয়েছিল তাড়াহুড়ো করে। রিধি নিচে নামতেই চোখ পড়ে আদনানের দিকে, তবে আদনান চোখ নামিয়ে রেখেছে। তবুও আদনানকে দেখে কেমন অস্বস্তি হলো তার, আবার কেন জানি রাগও হলো। রিধিকে দেখেই ছুটে আসে আহিয়া। আনিকাও খাবার শেষ করে উঠে তাদের সাথে যোগ দেয়। 3 বান্ধবী মিলে হল ঘরে সোফায় গিয়ে বসে হালকা হাসি ঠাট্টা গল্প জমে ওঠে 3 জনের মধ্যেই। তার মাঝে আহিয়া উঠে রিধির হাত টেনে বলল, ও তুই তো নাস্তা করিস নাই, ভাইয়া তো সকাল সকাল চলে গেল, বললো তুই ঘুমাচ্ছিস যেন না ডাকি। এখন চল নাস্তা করবি, আমিও করি নাই। রিধি অনিচ্ছে মাথা নাড়িয়ে বলল, খিদে নেই, ইচ্ছে করছে না। হালিমা বেগম তখনই পাশেই টুকটাক কাজ করছিল। রিধির কথা শুনে মুখ টিপে হাসি সংযত রেখেই বললেন, আহিয়া, কি যে বলিস না,
এক হাঁড়ি বিরিয়ানি খেলে কি আর কারো খিদে লাগে? কথাটা শুনে চোখ বড় বড় করে হয়ে গেল রিধির। চমকে তাকালো হালিমা বেগমের দিকে। তিনি এবার হাসি চেপে রাখতে পারলেন না। রিধির লজ্জায় কান গরম হয়ে গেল। মনে মনে বলল, ছি ছি, কি এক কাণ্ড! এখন হাড়ির কথা কি সবাই জেনে যাবে? কি দরকার ছিল খিদের কথা বলার? না, আর না আমি বলতাম, আর না উনি হাড়ি সহ নিয়ে যেত। ইস! আহিয়া আর আনিকা অবাক হয়ে একসাথে তাকালো রিধির দিকে। সেই সাথে চোখ বন্ধ করে রেখেছে। মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সত্যি এমন কিছু ঘটেছে। আহিয়া আর আনিকা একে অপরের দিকে তাকিয়ে একসাথে বলে উঠল, এক হাঁড়ি বিরিয়ানি? মুহূর্তে হাসিতে ফেটে পড়ল রিধি। রিধি এতে আরো লজ্জিত হলো বান্ধবীদের কাছে। কপাল চুলকানোর ভান করে নিজের মুখটা ঢাকতে চাইলো, তবে আহিয়া আর আনিকা গড়াগড়ি করে হেসে চলেছে। সারাদিন ধরে রিধি যেন এক অদ্ভুত যুদ্ধ লড়ছে। একের পর এক মেহমান আসছে তাদের সামনে। শাড়ি পরে কাঠের পুতুলের মতন বসে থাকা এ কোনো যুদ্ধক্ষেত্র থেকে কম নয়। তাকে খুঁটে খুঁটে দেখছে সবাই, যেন সে কোনো মূল্যবান শিল্পকর্ম, যার প্রতিটি খুঁটিনাটি পরখ করে দেখার দায়িত্ব সবাই কাঁধে নিয়েছে। কিন্তু কেউই খালি হাতে দেখছে না, সবাই প্রশংসা করে কিছু না কিছু পরিয়ে দিয়েছে। অবশেষে সন্ধ্যায় নেমে আসতে এই লোকজনের ভিড় কিছুটা কমলো। আর এই সুযোগেই রিধি আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। আদের রুমে ঢুকতে বুকের ভেতর কেমন দপদপ করে উঠল। এখন তো এটা তারও রুম ভাবতেই গালের দুপাশে লাজুক রং ছড়িয়ে পড়ল। নিজের হাতেই যেন নিজের লাশ ধরা পড়ে গেল। মাথা নিচু করে পাশের সোফায় বসলো। ভারী শাড়ির আঁচল ঠিক করে নিল। ক্লান্তিতে মাথাটা এলিয়ে দিল পিছনে। আহাত সেই সকালে বেরিয়েছে আর এখন প্রায় সন্ধ্যে 7টা বাজতে চলো। যদিও এরই মধ্যে একবার ফোন করে আর দুবার মেসেজও করেছে, তবুও তার ভেতরটা কেমন হাহাকার করে উঠল। এত এত মানুষ তার চারপাশে, তবুও কেন যেন ভীষণ একাই লাগছিল। এমন সময় দরজা খোলার শব্দে রিধি কাত হয়ে তাকাতে হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। আহাত ভেতরে ঢুকছে। সাদা পাঞ্জাবির হাতা কুনুই পর্যন্ত মুড়ানো, চুলগুলো হালকা এলোমেলো, মুখে একরাশ ক্লান্তির চাপ। তাকে দেখে রিধি থরফর করে দাঁড়িয়ে পড়ল। আহাত একটু এগিয়ে এসে জিজ্ঞেস করল, ভয় পেয়েছো? তার ক্লান্ত কণ্ঠ এক অদ্ভুত কোমলতা। রিধি মাথা নিচু করে উত্তর দিল, হুম। আহাত পকেট থেকে ফোন ওয়ালেট বের করে বেডসাইডের টেবিলে রাখলো। ধীরে রিধির সামনে গিয়ে দাঁড়ালো। আহাদের ডান হাতের পিঠ আলতো করে ছুঁয়ে গেল তার গাল। সে স্পর্শে রিধির শ্বাস আটকে এলো। চোখ দুটো বন্ধ হয়ে গেল অজান্তে। রিধির কোমল গালে হাত বুলিয়ে নিচু গলায় বলল, আমি একটু ফ্রেশ হয়ে আসছি, তুমি এখানেই বসো। এই বলে ঘুরে যেতে নিলে পেছন থেকে রিধির কঞ্চ কেঁপে উঠল। মন্ত্রী মশাই! আহাদের পা থেমে যায় সেইটাকে। আহাদের থমকে দাঁড়ানোই যথেষ্ট বোঝানোর জন্য যে এ শব্দ তার ভেতরটা কতটা আলোড়ন তুলেছে। সারাদিন সবার মুখ থেকে পাওয়া মন্ত্রী সাহেব এর সম্বোধন তার কানে এমন মধুর লাগেনি যতটা এই মুহূর্তে তার প্রেয়সীর মুখে শুনে লাগছে। সে তৃষ্ণা ভরা চোখে তাকিয়ে রইল তার দিকে। রিধির বড্ড লোভ জাগলো মনের কোণে এই এলোমেলো আহাত রাজাকে একটু জড়িয়ে ধরার। সেই লোভটা আর ধামাচাপা দিয়ে রাখতে পারল না। মুখ ফুসকে বলে ফেলল, আমাকে একবার জড়িয়ে ধরবেন মন্ত্রী মশাই? আপনাকে জড়িয়ে ধরার বড্ড শখ আমার। আহাদের কাছে তার প্রেয়সীর সেই শখটা বড়ই মায়াবী লাগলো। সে এক মুহূর্ত তাকিয়ে থাকলো সেই মায়াবী মুখখানার দিকে। অতঃপর ধীরে হাত বাড়িয়ে টেনে আনলো নিজের বক্ষস্থলে। পরম আবেশের সাথে জড়িয়ে ধরলো তার প্রেয়সীকে। রিধি মাথাটা গুজে দিল আহাদের বুকের ঠিক নিচে। অনুভব করলো তার হৃদস্পন্দন জোরে, খুব জোরে থুকফুক করছে। পেছন থেকে দু হাতে আঁকড়ে ধরে রাখলো আহাদকে। মনে হলো বহু প্রতীক্ষিতির পর সে এই আশ্রয়টা পেয়েছে। অজান্তে তার কান্না চলে এলো। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলো আহাদের বুকে মাথা রেখে। আহাদ স্পষ্ট বুঝতে পারলো, তবে কিছু বলল না। সান্ত্বনা দেওয়া আর শক্তি ছিল না তার, কারণ তার নিজেরও চোখের কোণে অশ্রুকণা জমেছে। কণ্ঠ ভারী হয়ে এসেছে। রিধি প্যাচ প্যাচ করে নাক টেনে আহাদের পাঞ্জাবির বুকের অংশ ভিজিয়ে ফেলেছে। হঠাৎ অনুভব করলো আহাদের হাতের বাঁধন শক্ত হয়ে আসছে। রিধি নড়ে চড়ে উঠে ভেজা কঞ্চে বলল, এত শক্ত করে কেউ জড়িয়ে ধরে মেরে ফেলবেন নাকি? আহাদও নেশালো গলায় বলল, হুম,
ফেলবো তো, একদম আমার বুকের সাথে পিষে মেরে ফেলবো। হালকা হাসলো রীতি, নাক চিনে বলল, মৃত্যুর প্রক্রিয়া যদি এত সুন্দর হয় তবে আমি আমি মৃত্যু মন করে গ্রহণ করব। আদৌ কিছু হাসলো সেই কথায়। নিজের বুক থেকে রীতির মাথা তুলে আলতো করে তার কপালে ঠোঁট ছোঁয়ালো। কপালে কপাল চেকিয়ে গভীরভাবে নিঃশ্বাস নিল। সেই নিঃশ্বাস আশ্রয় পড়ল রীতির মুখে। বিদ্যুতের মতো ঝটকা মারলো তার শরীর। আহাত আবারও তাকে বুকে চেপে ধরল। এমন সময় ছকছক করে দরজায় করা পড়লো। এতে খানিকটা বিরক্তই হলো আহাত। রীতি নিজেকে সরিয়ে নিল আহাদের থেকে। আহাত গিয়ে দরজা খুলে দেখলো ঋতু দাঁড়িয়ে আছে। ছাঁচালো কণ্ঠে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ডিস্টার্ব করছিস কেন? ঋতু দ্রুত নজর নামিয়ে নিচু কঞ্চে বলল, নতুন ভাবির বাড়ি থেকে মেহমান আইছে, খালাম্মা আপনাদের নিচে ডাকছে। আজ চোখে তাকালো রিধির দিকে। রিধি আবারও সেই লাজে চোঁচ কামড়ে নিজেকে সামলাতে ব্যস্ত। আহাত গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। ঋতু চলে গেল সেখান থেকে। আহাত আবারও ধপ করে দরজাটা বন্ধ করে দিল। দরজা বন্ধ হতেই খানিক নীরবতা, কিন্তু সেই নীরবতার ভেতরে মিশিয়ে রইল অগণিত অপ্রকাশিত কথা। সময় তখন আনুমানিক রাত 8টা ছুঁই। হলঘরে ঝাড়বাতির আলোয় চারপাশ ঝলমল করছে। সেখানে বসে আছেন রিধির পুরো পরিবার। বেশ কিছুক্ষণ হয়েছে তারা এসেছে, কিন্তু এখনো আহাত কিংবা রিধিকে চোখে পড়েনি। বড়রা সবাই গল্পে মশগুল। মাহি আর আদিবা দুজনেই একসঙ্গে বসে ড্রয়িং বুক দেখছে। দুজনের মধ্যে বেশ ভাব হয়েছে, এটা দেখে একটু হাসলো সবাই। এমন সময় সিঁড়ি বেয়ে নামতে দেখা গেল আহাত আর রিধিকে। রিধি সেই লাল শাড়িতে আছে, তবে আহাত কালো স্যুট পরেছে। একে অপরের হাত ধরে ধীরে ধীরে নেমে এলো হল ঘরে। তারেক রায়নের দৃষ্টি আটকে গেল তার মেয়ের মুখে। লাল শাড়ির আভায় রিধি যেন রক্তিম দ্রুতি হয়ে ফুটে উঠেছে। মুহূর্তে তার চোখ ঝাপসা হয়ে এলো। বুকের ভেতর হাহাকার করে উঠল। লুকিয়ে চোখের কোণ মুছলো। ঠোঁটের কোনো স্নিগ্ধ হাসির রেখা টেনে আনলেন। মাহি রিধিকে দেখে চিৎকার করে উঠল। এসেই জড়িয়ে ধরল রিধিকে। রিধি হাত তুলল আলতো করে, কিন্তু ঠিকঠাক জড়িয়ে ধরতে পারল না, কারণ তার এক হাত এখনো আহাদের হাতে বন্দি। কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হলো। উপস্থিত সবার দিকে এক ঝলক তাকে সে নিচু গলায় ফিসফিস করে বলল, কি করছেন? ছাড়ুন না। এখানে আহাতও সামান্য কাত হয়ে ছোটে আসা বদমাইশি হাসি টেনে বলল, ধরেছি কি ছাড়ার জন্য? সবাই আছে তো। আহাত ছোট চিপে বলল। সো হোয়াট? রিধি ফ্রিকুচকে বলল, এই আপনার কি লজ্জা করছে না? আহাত চোখ পিটপিটিয়ে প্রত্যুত্তর করলো, করছে তো, দেখতে পাচ্ছ না? না পাচ্ছি না। এখন কি তোমার শাড়ির আঁচল দিয়ে ঘোমটা দিতে হবে? রিধি অসহায়ের মতন ঠোঁট উল্টে তার দিকেই তাকিয়ে রইল। ঠিক তখনই তারেক রায়ান এগিয়ে এলেন। হালকা হেসে কাপা কণ্ঠে বললেন, আম্মাজান। রিধিও বাবাকে দেখে আবেগে আপ্লুত হয়ে গেল। কণ্ঠ কাঁপিয়ে বলল, আপু। হাত কিঞ্চিত বিরক্ত হলো। বাধ্য হয়ে রিধির হাত ছেড়ে দিল। রিধি মুহূর্তে বাবাকে জড়িয়ে ধরলো। তারেক রায়ান তার মাথা স্নেহের হাত বুলিয়ে দিলেন। আর এই দৃশ্য আহাদের সহ্যই হলো না। তার হৃদয় কেউ যেন ছুরি চালালো। কি ভয়ানক ঈর্ষা, কি অদ্ভুত অধিকার! মুহূর্তেই তার চোখের দৃষ্টি বদলে গেল। ঘাড় মোচড় দিয়ে শব্দ তুলে অন্যত্র গিয়ে বসে থাকলো। দৃষ্টি আটকে রইল ওই বাবা মেয়েতে। তার গলার ভিতর ঈর্ষা যেন কাটার মতন খোঁচা মারতে লাগলো। রিধি মাথা তুলে বাবাকে জিজ্ঞেস করলো, মামা আর আব্বু আসেন নাই? তারেক রায়ান মৃদু হাসলেন। তোমার মামা ভোলা চলে গেছে, আর তুমি তো যাবেই আমাদের সাথে, তাই তোমার আম্মু আসে নাই। রিধি ঠোঁট উল্টে বলল, ও। কঞ্চে অভিমান, চোখে প্রত্যাশাহীনতা। একটু নীরবতার পর রিধি এগিয়ে গেল সুমন আর ঈশানীর দিকে। ঈশানীর সাথে রাগ অভিমান কাল কি মিটে গেছে। বিদায় নিয়ে আসার সময় কি কান্নাটাই না করেছে ঈশানী। আর সুমন ঈশানীর মাঝখানের ফাঁকা জায়গায় এসে বসলো রিধি। তার মুখোমুখি আহাত বসে আছে। তার পাশ ঘেঁষেই বসে আছে তার বাবা। তবে একে অপরের দিকে ঘুরেও দেখছে না, যেন দৃষ্টি মিললেই ঝড় বয়ে চাপে। দুজনেই কেমন শক্ত হয়ে বসে আছে। অবশেষে সব দ্বিধা সরিয়ে তারেক রায়ান মুখ খুললেন। দেখুন, আমি আপনার মতো রকচটা মানুষকে আমার মেয়ের জামাই হিসেবে চাইনি, সেটা ভালো করে জানেন। আমি শুধু আমার মেয়ের কথা ভেবে রাজি হয়েছি। টাকা হাসলো আহাত, দৃষ্টি রিধির দিকে রেখেই বলল, আপনি মোটেও আপনার মেয়ের কথা ভাবেননি,
আপনি আপনার সম্মানের কথা ভেবেছেন? তারেক রায়ানের চোখে দৃঢ়তা নেমে এলো। আমি যদি বলি আমার সম্মানই আমার মেয়েরা। আহাত এবার আজ চোখে তাকালো তারেক রায়ানের দিকে। তারেক রায়ানের দৃষ্টিতে চ্যালেঞ্জ, বীরত্ব আর ভালোবাসা মেশানো। তিনি কঞ্চ খানিকটা ভারী করে বললেন, আমার 3 মেয়ে, আমার জন্য 3টা জান্নাত। তাদের গায়ে হাত তো দূরের কথা, একটা টোকাও দেয়নি কখনো। আমি যদি কোনোদিন জানতে পারি আপনার জন্য আমার মেয়ের শরীরে আঁচ পড়েছে, সেদিনেই আমি নিজে এসে আমার মেয়েকে নিয়ে যাব। আজ কিছু থাসলো, রীতির দিকে তাকালো অদ্ভুত মায়াভরা দৃষ্টিতে। কঞ্চ ভারী করে বলল, আপনার মেয়ে যদি হয় আপনার জন্য জান্নাত, তবে সে আমার জন্য জান্নাতের সুবাস। সেই সুবাস আমার প্রয়োজন, যে কোনো মূল্যে। তারেক রায়ান কয়েক সেকেন্ড তাকিয়ে রইলেন আহাদের দিকে। তার মনোভাব বোঝার চেষ্টা করলো, আর এতটুকু তো তিনি বুঝেছেন আহাদ রাজা। ওপর থেকে দেখতে যেমনটা রকচটা মনে হয়, ভেতরে সে তার মেয়েটার জন্য ছায়া প্রাচীর সমুদ্রের গভীরতা। আর তার মেয়ে হয়তো সেটাই দেখেছে, তবে মুখে আর কিছুই বললেন না, শুধু নীরবতা রইলেন আকাশের কথায়। আহাদের কথায় তার ভেতরে একরকম প্রশান্তি নেমে এলো। অজান্তে ঠোঁটের কোণে এক চুলতে হাসি ধরা দিল। রাতের খাওয়া দাওয়া সব শেষে করলো সবাই। নিচতলায় এখন হৃদিকে নিয়ে যাওয়ার তোড়জোড় চলছে, কিন্তু উপরে আহাদের রুমে বাতাসটা ভারী উত্তপ্ত। দাবি আর আবেগের সংঘর্ষে কম্পমান। আহাদ তার কিং সাইজের সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে, শরীর ভঙ্গিতে একঘেয়েমি, চোখে দখলের আগুন। সে সরাসরি নাকচ করে দিয়েছে হৃদি কিছুতে যেতে পারবে না। আর হৃদি তার পাশে দাঁড়িয়ে মাথা নিচু গলে অনুনয় স্বরে বলল, কেন এমন করছেন? যেতে দিন না। হাত চল শক্ত করে টকবক চোখে তাকালো তার দিকে। মাথাটা প্রচন্ড আকারে গরম হয়ে আছে। সবে কালই তো সে তার প্রেয়সীকে পেয়েছে, এরই মধ্যে আবার যাওয়ার কথা উঠছে কেন সে বোঝে না। তার উপর আজকে সারা দিন তার কেটেছে বাইরে বাইরে, একটু সময় নিয়ে ভালো করে দেখতেও তো পারলো না। আর তো কর্কশ কণ্ঠে একই কথা আবার বলল, রিদি, আমি দ্বিতীয়বার বলেছি, আর যেন বলতে না হয়। রীতি গলার স্বর নরম করে তার মন গলানোর চেষ্টা করলো। দেখুন, আমারও যাওয়ার ইচ্ছা নেই, কিন্তু এটা তো একটা রেওয়াজ, আর আব্বুও নিতে এসছে। এখন যদি না যাই তা কেমন দেখাবে? কেমন দেখাবে মানে? তোমার চেহারা নষ্ট হয়ে যাবে। আহাত কপাল গুছিয়ে নিল। এক মুহূর্ত তাকিয়ে রইল রীতির দিকে, অতঃপর হঠাৎই এক ঝটকা মেরে তাকে টেনে বসালো নিজের উরুর উপর। আহাতের এমন কালে হকচকিয়ে উঠল রীতি। লজ্জা আর উত্তেজনায় বুক দ্রুত উঠানামা করছে তার কপালে কপাল থেকে হাত পিপির করে বলল, আহাদ রাজা দুবার অপশন দেয়, তৃতীয়বার অ্যাকশন নেয়। ওয়ার্ন করেছিলাম জানো, তোমাকে যেন আর বলতে না হয়। আমার না হোক, পরিবেশের চেহারা তো নষ্ট হবে। রীতি শুধু দ্রুত নিঃশ্বাস ফেলতে লাগলো। কোনো কিছু বলার ক্ষমতা বা শক্তি কোনোটাই অবশিষ্ট নেই তার শরীরে। শরীরের প্রতিটি স্নায়ু কেঁপে কেঁপে উঠছে অপ্রতিরোধ আকর্ষণে। দেহটা এলিয়ে পড়লো আহাতের উপর। আহাত তাকে দুহাতে সামলে নেয়, তার লালচে বর্ণ নরম গালে আহাদের চড়া উষ্ণের উষ্ণ ছোঁয়া পড়তেই কুকড়ে যায় কোমল দেহখানা। আহাত আরো বেশি কিছুটা ছন্নছড়া হয়ে যায়। এমন সময় দরজায় ওপাশ থেকে হালিমা বেগমের ডাক ভেসে আসে, হৃদিতা, আহাদ, হৃদি। কিন্তু আহাত যেন শুনছেই না সেই ডাক। রীতি ধরফর করে উঠে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ায়। আহাত বিরক্ত হলো, নাকের চোখে ফুলে উঠলো রাগে। রীতি কেমন হাঁপাতে হাঁপাতে নিজের নিঃশ্বাসগুলো গুছালো, চুলগুলো ঠিক করে দুপাশে ফেলে দ্রুত দরজা খুলে দিল। হালিমা বেগম কিছুটা আন্দাজ করতে পেরেছেন, তবু উপায় ছিল না। রীতি আজ চোখে আহাদের দিকে তাকালো একবার, আবারও মাথা নিচু করে বলল, চাচি আম্মু। হালিমা বেগম রীতির শরীরের উষ্ণতা অনুভব করতে পারলেন। কোনো রকম নজর সরিয়ে গলা পরিষ্কার করে বললেন, তোমার জন্য নিচে সবাই অপেক্ষা করছে, চলো। আহাত সাথে সাথেই তরক করে উঠে দাঁড়িয়ে পড়লো, কর্কশ কণ্ঠে নিজের সিদ্ধান্ত জানালো। ও কোথাও যাবে না চাচি আম্মা, নিচে গিয়ে সবাইকে জানিয়ে দাও। হালিমা বেগম কঠোর চোখে তাকালেন। এটা কি ধরনের কথাবার্তা আহাদ? ওকে ওর বাবা নিতে এসেছে, সবাই নিচে অপেক্ষা করছে, আর এখন তুই বলছিস ও যাবে না? হ্যাঁ, নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল আহাদ। হালিমা বেগম এবার বিরক্ত হলেন, বললেন, এমন কেন করছিস? কালই তো আবার চলে আসবে।
কাল যখন আসবেই তাহলে কষ্ট করে আর যাওয়ার দরকার নাই। এটা একটা রেওয়াজ, বিয়ের পরের দিন বউকে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি পাঠানো হয়। এক ধাপ এগিয়ে এসে উঁচু কঞ্চ করে বলল, কে বানিয়েছে এই রেওয়াজ? যে বানিয়েছে সে নিশ্চয়ই বউকে ভালোবাসতো না। শালা আজ তো একটা বজ্জাত, নিজে বউ রাখবে না বলে কি একখানা রেওয়াজ বানিয়ে দিল। আমি মানি না কোনো রেওয়াজ। আদের উদ্ভট কথা শুনে রিধি হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। এমন সময় নিচ থেকে আবারও ডাক পড়ল। আলিমা বেগম তারা দিয়ে বললেন, চলো চলো, নিচে ডাকছে। রীতি দ্বিধায় পড়ে দাঁড়িয়ে আহাদের দিকে তাকিয়ে রইল। আহাদ তার দিকে জ্বলন্ত দৃষ্টিতে চেয়ে আছে। হালিমা বেগম এবার নাক টেনে বললেন। হালিমা বেগমের এক প্রকার জোর করে টেনে নিয়ে গেল নিচে। আসতেই একে একে সবাই বিদায় নিয়ে বাসা ছেড়ে বেরিয়ে যেতে শুরু করলো। রীতি মূল দরজার কাছে আসতে পা থেমে যায়। শেষবার মতো ঘাড় ঘুরিয়ে তাকালো উপরের দিকে। আহাদ তখন উপরে করিডোরে গ্রিল ধরে সেই একইভাবে তাকে আছে তার দিকে। রীতির মনে হলো সেই দৃষ্টি তাকে বিদ্ধ করে দেবে। দ্রুত নজর সরিয়ে সবার পিছু দৌড়ে বেরিয়ে গেল। আহাদ তার চলে যাওয়া পিঠের দিকে তাকিয়ে ফুস করে একটা নিঃশ্বাস ছাড়ল। পকেট থেকে ফোন বের করে কানে ধরে বলে উঠছে, শাহিন, আজকে রাতেই ব্যবস্থা কর। আজ অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, কুইক। ওপাশ থেকে শাহিনের কণ্ঠ এলো। ঠিক আছে ভাই। আহাদ ফোনের দিকে তাকিয়ে একটা রহস্যময় বাঁকা হাসি দিয়ে বলল, রেডি থাকো মাই ডিয়ার প্রেয়সী। বাইরে হালকা বাতাস চলছে জানালার কাছে, মাঝে মাঝে ঢেউ খেলে যাচ্ছে পর্দার ছায়ায়। আফরোজা শেখ হাতের কাজ শেষ করে সবে রুমে এলেন। রুমটায় ম্লান আলো জ্বলছে। সেই আলোয় কর্নারের টেবিলে কাগজপত্র বিছিয়ে মনোযোগ দিয়ে দেখছিল আমজাদ মেয়ের। সেদিকে এক ঝলক তাকালেন, অতঃপর বিছানায় পেছনে কুশনটা ঠেস দিয়ে বসলেন। চোখে দুশ্চিন্তার আলো ছায়া স্পষ্ট। হাত কপালে যেন ভেতরের চাপ কমানোর চেষ্টা করছেন। আমজাদ মীর ব্যস্ততার মাঝে সেটা লক্ষ্য করলেন। তার স্ত্রীর কপাল চেপে ধরে চোখ বন্ধ করে ভাবলেন হয়তো সারাদিনের ধকলে ক্লান্ত হয়ে পড়েছে। তিনি চশমা খুলে টেবিলে রেখে বাসে এগিয়ে এসে ধীরে বসলেন পাশে। আফরোজা শেখ হালকা বিচলিত হয়ে চোখ খুলে তাকান সেদিকে। আমজাদ মীর এবার নরম শান্ত কণ্ঠে প্রশ্ন করলেন, আফরোজা, কি হলো? শরীর খারাপ? সামান্য চোখ খুলে তাকালে স্বামীর দিকে কোনো উত্তর দিল না, মৃদু মাথা দুলালো। আমজাদ মীর ফের জিজ্ঞেস করলেন, তাহলে কি ভাবছো? আফরোজা শেখ একটা ভারী নিঃশ্বাস ফেললেন। এক মুহূর্ত নীরবতার পর মুখে গম্ভীর স্বর করে বললেন, আদনানকে নিয়ে ভাবছি। ছেলেটা বড্ড চাপা স্বভাবের, সহজে মুখ ফুটিয়ে কিছু বলে না। চিন্তা হয় আমার ওকে নিয়ে। ভাবছিলাম বিয়ে করালে হয়তো একটা সঙ্গী পাবে, মনের মানুষের কাছে সব বলতে পারবে। কিন্তু দেখুন, আমি নিজেই সব গোলমাল করে ফেললাম। আমজাদ কিছুক্ষণ চুপ করে রইলেন। স্ত্রীকে সামলে নিতে হাতটা আরো শক্ত করে ধরলেন। সান্ত্বনা স্বরে বললেন, শুধু শুধু কেন চিন্তা করছো বলো তো? তুমি তো শুনলে আদনান এমনি তো এইভাবে করতো না। দুই ভাই মিলে রেশারেশি করে এই পরিবেশ তৈরি করেছে। এখন যা হওয়ার তা তো হয়ে গেছে, আর এসব নিয়ে ভেবো না। প্রজি শেখ এবার খানিকটা বিরক্ত হলো স্বামীর গা ছাড়া কথাবার্তায়। চোখের রাগ ঝরে কষাঘাত। আপনি তো থাকেন আপনার রাজনীতি নিয়ে, সংসার, বউ বাচ্চা এসবের কি খেয়াল থাকে আপনার? থাকলে অন্তত আদনানের চেহারা দেখতেন। কাল থেকে ছেলেটা কেমন যেন হয়ে আছে। ভাইজান ভাবিজান এখনো কিছু জানে না, তাদেরকে কি জবাব দিব আমি? আমজাদ মীর হালকা হেসে মজার ছলে বললেন, ব্যাস। তুমি রাজনীতি নিয়ে সবসময় এমন হিংসা করো কেন? মাঝে মাঝে মনে হয় রাজনীতি তোমার সতীন। কথাটা শেষ হতে আফরোজার ধৈর্যের বাঁধি ভেঙে গেল। যেন আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলছি আর আপনি এখনো মজা করছেন। আমজাদ মীর কিছু একটা বলতে যাবে তার আগেই পিঠ মুড়িয়ে পড়ল শুয়ে আফরোজা শেখ। আমজাদ মীর পেছন থেকে কয়েকবার খুঁচিয়ে খুঁচিয়ে সাফাই দেওয়ার মতো করে বলতে লাগলো, তবে কাজ হলো না। শেষমেশ বাধ্য হয়ে আবার নিজের কাজে ফিরে গেলেন।
আহিয়া হাতে চায়ের ট্রে নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল আদনানের রুমের দরজার সামনে। হাতের ট্রেটা কেমন ছকছক করে কাঁপছে, তার বুকের ভেতরটা যেন অদ্ভুত ভয় আর উৎকণ্ঠের ঢেউ তুলছে। আদনান রাতে নিচে আসেনি আর খাবার খায়নি, শুধু জানিয়েছে তার চাটা যেন উপরে দিয়ে আসা হয়। বিশেষ করে সে রিদির পরিবারের সামনে পড়তে চায়নি। ঋতুকে চায়ের কাপ হাতে নিয়ে যেতে দেখে তার হাত থেকে চায়ের কাপটা নিয়ে সেই দায়িত্ব নিয়ে চা দিয়ে আসার, কিন্তু আদনানের ঘরের সামনে এসে এখন তার হাত পা কাঁপছে ভীষণ তীব্রভাবে। গতকাল রাতের কথা মনে পড়তেই ভেতরটা কেমন অস্থিরতায় ভরে গেছে। আদনানের সেই কথার মানে তো পুরোপুরি বুঝতেই পারেনি, আর তখন জিজ্ঞাসাও করা হয়নি, তাই মনে মনে ভেবেছে সরাসরি জিজ্ঞেস করবে। আমার জন্য বাজি ধরেছেন মানে?